নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ভুল ইনজেকশনের গাফিলতি, ইনজেকশনের পরে প্রচন্ড জ্বর সঙ্গে খিঁচুনি, মহকুমা হাসপাতালে একই উপসর্গ 9 শিশুর। ভুল ইনজেকশনের ফল। আজ থেকে আমরা স্কুলে যাব না, মুখ্যমন্ত্রীর আবেদনের পরেও স্কুলে ঢুকতে নারাজ চাকরিহারা শিক্ষকরা, জানালেন 3 দাবি। ওয়াকফ বিলের প্রতিবাদে আল্লাহ আকবর স্লোগান, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, ঘণ্টার পর ঘণ্টা রেল অবরোধ, ঘিরে উত্তাল মুর্শিদাবাদ। এসএসসি মামলা, অতিরিক্ত শূন্য পদ নিয়ে সুপ্রিম শুনানি, মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত নিয়ে কি সিদ্ধান্ত? গভীর রাতে বিজেপি নেতার বাড়ির বাইরে বিস্ফোরণ, গ্রেনেড হামলা নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ। বিচার ব্যবস্থাকে অপমান, মমতার বিরুদ্ধে প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদের। আমি ফিরছি, ভার্চুয়াল বৈঠক থেকে বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের বড় বার্তা শেখ হাসিনার। যোগ্যতার প্রমাণ দিয়েছি, স্বেচ্ছাসেবক হব কেন, স্কুলে গেলেন না চাকরিহারারা। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রের জালে জড়িয়ে খুন তরুণী। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। প্রচণ্ড জ্বর সঙ্গে খিঁচুনি, একজন নয়, দুজন নয়, একই উপসর্গ একসঙ্গে 9 শিশুর। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নদিয়া জেলার তেহট্ট মহকুমা হাসপাতালে। শুরু হয় বিক্ষোভ। অসুস্থ শিশুদের পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের ভুল ইনজেকশন দেওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা। ইতিমধ্যে 2 অসুস্থ শিশুকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বাকিরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল এবং রোগীর পরিজন সূত্রে জানা গিয়েছে, এদিন হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসারত শিশুদের মধ্যে হঠাৎই জ্বর এবং খিঁচুনি দেখা যায়। একই সঙ্গে 9 জন শিশুর একই সমস্যা দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 9 জনকেই তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর অসুস্থতার কারণে এই মুহূর্তে 2 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বাকিরা এখনও তেহট্ট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়ে যায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিশুর পরিবারের অনুমান, হাসপাতালে চিকিৎসার সময় ব্যবহৃত কোনো ওষুধ বা ইনজেকশন থেকে এই সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে হাসপাতাল সুপার জানিয়েছেন, কি কারণে একই সঙ্গে 9 জন শিশুর সঙ্গে এই ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শহীদ মিনারে রাতভর অবস্থানে বঞ্চিত শিক্ষকরা, আগামী দিনের প্রতিবাদ আন্দোলন কিভাবে হবে সেই নিয়ে আজ মঙ্গলবার দুপুরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন বঞ্চিত শিক্ষকরা, তেমনটাই জানাচ্ছে বঞ্চিত শিক্ষক সংগঠন। এদিকে গতকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করার সত্ত্বেও আজ থেকে স্কুলে যেতে নারাজ 2016 সালের বঞ্চিত শিক্ষকদের একাংশ। তারা স্পষ্ট জানান, আজ থেকে আমরা স্কুলে যাব না। একই সঙ্গে 3টি দাবি করেন তারা। বঞ্চিত শিক্ষকদের দাবি: 1. নতুনভাবে আমরা পরীক্ষায় বসতে যাব না। 2. মিরর ইমেজ প্রকাশ করতে হবে। 3. যোগ্য অযোগ্যদের তালিকা কাগজের নোটিফিকেশন দিয়ে প্রকাশ করতে হবে। প্রসঙ্গত, সোমবার বিক্ষোভকারীরা চাকরিহারা শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে যোগ্যদের চাকরি যাবে না আশ্বাস দিয়ে শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমাদের প্ল্যান A, B, C, D সব রেডি। আপনাদের চাকরি তো এখনো কেউ রিমোট করেনি, আপনি আপনার কাজ করুন না। কেউ যেতে বারণ করেছে? 2 মাস কষ্ট করতে হবে, চিন্তা নেই, এই 2 মাস পুষিয়ে দেব। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা ভলান্টিয়ার সার্ভিস দিন। তাতে শিক্ষকদের একাংশ হতে প্রশ্ন বেতন নিয়ে। এরপরে তারা আজ স্পষ্ট জানালেন, তারা তাদের সংশয় না কাটলেও তাতে শিক্ষকদের একাংশ থেকে প্রশ্ন বেতন নিয়ে। এরপরে তারা আজ স্পষ্ট জানালেন, তারা তাদের সংশয় না কাটলেও 3 দাবি মানা না হলে কোনো মতেই স্কুলে যাবেন না। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত হল মুর্শিদাবাদ।
নিমতিতা স্টেশন রেল অবরোধ করে বিক্ষোভ দেখান একদল মানুষ। দিনের আলো এবং রাতের অন্ধকারে দুটির সময় দুটি ভিডিওতে দেখা গিয়েছে রেল লাইনে জনতার ঢল এবং উত্তেজনা। পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হয়। কেউ কেউ আল্লাহ আকবর স্লোগান দেন এবং জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করেন। এই ঘটনায় বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছে। তার দাবি, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যে এই ধরনের সহিংস বিক্ষোভ তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই প্রতিবাদে যাত্রীদের কোনো ক্ষতি হলে সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেয়া ঘোষ নিজের পোস্টে নিমতিতাকে মালদার স্টেশন বলায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই তা ভুল বলে উল্লেখ করেছে। এমনকি বিজেপির পক্ষ থেকেও একই ভুল পোস্ট করা হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে আইনে পরিণত হয়েছে। লোকসভায় এই বিলের পক্ষে ভোট দেন 288 জন সাংসদ, আর রাজ্যসভায় 128টি ভোট পড়ে পক্ষে, বিপক্ষে 95টি। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর 4 এপ্রিল রাতে এটি আইনে পরিণত হয়। ভারতীয় ওয়াকফের অধীনে রয়েছে প্রায় 8.7 লক্ষ সম্পত্তি এবং 9.4 লক্ষ একর জমি, যার মূল্য প্রায় 1.2 লক্ষ কোটি টাকা। সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। রাজ্যে রয়েছে 80,548টি ওয়াকফ সম্পত্তি, যার মধ্যে রয়েছে স্কুল, হোস্টেল, হাসপাতাল এবং শপিং কমপ্লেক্সও। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও বার্ষিক আয় মাত্র 163 কোটি টাকা, যা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। স্বচ্ছতা আনতে এই সংশোধনী আইনে আনা হয়েছে বলে দাবি কেন্দ্রের। সুপ্রিম রায়ে রাতারাতি চাকরি বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীর। 2016 সালে শিক্ষক নিয়োগের প্যানেলকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করেছে শীর্ষ আদালত। আগামী 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। এই রায়ের জেরে আতান্তরে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষক কর্মী। এর মাঝে মঙ্গলবার এসএসসির আরও একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে। 6,000-এর বেশি সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি সংক্রান্ত মামলায় রাজ্যের বক্তব্য শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। স্থির হতে পারে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কিনা। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক পদের নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগ ওঠে, যা বেআইনি বলে দাবি করে আইনজীবীদের একাংশ আদালতের দ্বারস্থ হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। শুনানিতে জানানো হয়, রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষেই 6,861টি সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে নিয়োগ হয়েছিল। তাতে হাইকোর্ট তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। 2024 সালের এপ্রিলে ডিভিশন বেঞ্চ জানান, নিয়ম বহির্ভূত সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল, তা ঠিক হয়নি। সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হলে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করেন তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। এতদিন সেই মামলায় স্থগিতাদেশ ছিল। আজ মঙ্গলবার তা ফের শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। স্থগিতাদেশের মেয়াদ কি বাড়বে নাকি হাইকোর্টের রায় পুনর্বহাল করবে সুপ্রিম কোর্ট, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে এদিনে। পাঞ্জাবের বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার বাড়ির বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটল। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণটি ঘটেছে। জানা গিয়েছে, বিজেপি নেতা সুরক্ষিত রয়েছে। ঘটনার পর মনোরঞ্জন কালিয়ার বাড়িতে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। ফরেনসিক বিশেষজ্ঞদেরও বিস্ফোরণ স্থল থেকে প্রমাণ সংগ্রহ করতে দেখা গিয়েছে। দুষ্কৃতীকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে মনোরঞ্জন কালিয়া বলে, রাত 1টা নাগাদ বিস্ফোরণ হয়। আমি ঘুমোচ্ছিলাম। বিস্ফোরণের আওয়াজ শুনে আমি তখন ভেবেছিলাম যেটা হয়তো বজ্রপাতের কারণে হয়েছে। পরে আমাকে জানানো হয় যেটা বিস্ফোরণ ছিল। এরপর আমি আমার বন্দুকধারী নিরাপত্তা রক্ষীকে থানায় পাঠিয়ে দিই। সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন এখানে। জলন্ধরের ডেপুটি পুলিশ কমিশনার মনপ্রীত সিং জানিয়েছে, ফরেনসিক দল প্রমাণ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেবে। পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর বিস্ফোরণ স্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, রাত 1টা নাগাদ আমরা বিস্ফোরণের খবর পাই। এরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করি। ফরেনসিক টিম বিষয়টি তদন্ত করছে। আমরা সিসিটিভিতেও নজর রাখছি। এটি গ্রেনেড হামলা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে ফরেনসিক দল।
পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি লিখেছে। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। তার অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া বিচার ব্যবস্থার মর্যাদাকে অবমাননা করে এবং এটি সাংবিধানিক শাসনের জন্য হুমকি। চিঠিতে মাহাতো উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 25,753 শিক্ষকের নিয়োগ বাতিল হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে বিচার ব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া অত্যন্ত উদ্বেগজনক এবং চিন্তার বিষয়। মাহাতো আরও উল্লেখ করেছেন যে 7 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন। তিনি বলেন, এই ইভেন্টটি সুপ্রিম কোর্টকে প্রকাশ্যে নিন্দা করার জন্য একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সোমবার রাতে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপন করেছেন তিনি, তবে খবর রেখেছেন নিজের দলীয় কর্মীদের। প্রতিবারের মতন এবারেও হাসিনার ভাষণে ফুটে উঠল আত্মবিশ্বাস। আলোচনার এক পর্বে তিনি জানালেন, চিন্তা করবেন না, খুব শীঘ্রই ফিরছি আমি। এরপরে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, আমি দেশটাকে যখন উন্নয়নশীল দেশে তুলে ধরলাম তখনই এমন গভীর চক্রান্ত হয়ে গেল, বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হলো। আর দিন শেষে এমন ব্যক্তি ক্ষমতা দখল করলো যার মানুষের প্রতি কোনো দয়া মায়া নেই আর ছিল না। এরপরে ইউনূসের গ্রামীণ ব্যাংকের দিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রী আরও অভিযোগ, মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিত, সেই টাকায় উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে। আমরা ভাবতাম গরিব মানুষের ভালো করছে, তাই একসময় অনেক সহযোগিতা করেছিলাম। পরে সেই মানুষের টাকা নিয়ে তছরূপ করেছে। ওনার ক্ষমতার লোভেই আজ বাংলাদেশ জ্বলছে। উল্লেখ্য, এদিনের এই 1 ঘন্টা 11 মিনিটের ভাষণ পর্বে নিজের বক্তব্যগুলি রাখার পাশাপাশি শহীদ দলীয় কর্মীদের পরিবার পরিজনদের আকুতিও শোনেন হাসিনা। আলোচনার এক পর্যায়ে তাদের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে, আল্লাহ হয়তো আমার কোনো মহৎ কাজ করার জন্যই এখনো বাঁচিয়ে রেখেছেন, আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আমি আসছি। পাশাপাশি এই ভার্চুয়াল সভায় আন্দোলন চলাকালীন বাংলাদেশ পুলিশে চালানো রাবার গুলিতে নিহত পড়ুয়া আবু সাঈদের কথাও তুলে ধরেন হাসিনা। তার অভিযোগ, ওরা আসলে ওই পড়ুয়ার লাশটাই চেয়েছিল। শুনেছিলাম মাথায় আঘাত লেগেছিল, কিন্তু ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসাটুকু দিতে দেয়নি, তার আগেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে। মুখ্যমন্ত্রীর অনুরোধে স্বেচ্ছাসেবক হলেন না চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবার গেলেন না স্কুলে। এদিনও কলকাতার শহীদ মিনার চত্বরে অবস্থান করতে দেখা যায় চাকরিহারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। তাদের একটাই দাবি, চাকরিতে বহাল না হলে স্কুলে যাবেন না তারা। এদিন চাকরিহারাদের নেতা মেহবুব মণ্ডল বলেন, আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সরকারি শিক্ষকের চাকরি পেয়েছি, আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব? তাহলে রাজ্যের যত ছেলে মেয়ে বিএড এমএড করে বসে আছে তাদেরও স্বেচ্ছাশ্রমের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এত কিছুর পরেও এখনো অযোগ্যদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। গতকালের সভায় অযোগ্যরা স্টেডিয়ামের সামনে এলো কি করে? পুলিশ তাদের কেন আটকালো না? কেন তাদের হাতে আমাদের যোগ্য শিক্ষকদের আক্রান্ত হতে হলো? চাকরিহারা আরেক শিক্ষক বলে, আমরা স্কুলে যেতেই চাই, কিন্তু কোন মুখে ছাত্রছাত্রীদের সামনে দাঁড়াবো? তারা যখন প্রশ্ন করবে আপনার কি চাকরি চলে গিয়েছে, কি জবাব দেব? ওদিকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছে বহু স্কুল। বেশ কিছু স্কুলে টার্ম পরীক্ষা বাতিল করতে হয়েছে। কোথাও স্কুলে গ্রুপ ডি কর্মী নেই, কোথাও নেই কারণে। ফলে বহু স্কুলে একাদশ দ্বাদশে বিভিন্ন বিভাগে পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় চাকরিহারা শিক্ষকদের 2 মাস স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস ছিল, পরে আমি পুষিয়ে দেব। এ যেন একেবারে হলিউডি থ্রিলার। প্রেমিকের সঙ্গে স্বামীকে সরানোর ছক কষেছিলেন স্ত্রী, কিন্তু উল্টে সেই ষড়যন্ত্রই প্রাণ কাড়ল তার। সোনারপুরের মাহিনগড়ে সোমবার গভীর রাতে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা। স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ করেন স্বামী বাপি কায়েন। মঙ্গলবার সকালে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য গোটা এলাকায়।
দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত মাহিনগড়ের বাসিন্দা বাপি ক্যানিংয়ের হেরোডাঙ্গা এলাকার বাসিন্দা। বছর 8 আগে প্রেম করে বিয়ে করেন প্রতিবেশী প্রিয়াঙ্কাকে। বিয়ের পর পার্ক সার্কাসে একটি কারখানায় চাকরি নিয়ে স্ত্রীকে নিয়েই সোনারপুরের ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। পাশের ঘরে থাকতেন সুপ্রকাশ দাস নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী। সময়ের সঙ্গে সঙ্গে সুপ্রকাশ এবং প্রিয়াঙ্কার মধ্যে গড়ে ওঠে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যা বেশি দিন গোপন থাকেনি। বিষয়টি জানতে পেরে দাম্পত্যে অশান্তি শুরু হয়। পরে সুপ্রকাশ অন্যত্র চলে গেলেও প্রেম চলতে থাকে। জানা যায়, ধানমাট এলাকায় এক ফাঁকা বাড়িতে প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ মাঝে মধ্যেই দেখা করতেন। এই খবর পেয়ে ক্ষুব্ধ হন বাপি। এরই মধ্যে প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ ফোনে বাপিকে খুনের ষড়যন্ত্র করেন। সেই কথোপকথন শুনে ফেলেন বাপি। নিজেকে বাঁচাতে সোমবার রাতে ঘুমন্ত প্রিয়াঙ্কাকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। এরপর সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং সব ঘটনা স্বীকার করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং বাপিকে জেরা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে। পরকীয়ার জেরেই এমন ভয়ানক পরিণতি বলেই অনুমান পুলিশের। আতঙ্কিত এলাকাবাসী বলছেন, বাপি প্রিয়াঙ্কার অশান্তি জানা থাকলেও এমন কাণ্ড ঘটবে ভাবতেই পারেননি কেউ। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।